প্রতি বছর $16 বিলিয়ন চুপচাপ দেশ ছেড়ে চলে গেছে বছরের পর বছর। 2009 থেকে 2023 15টা বছর, মোট অঙ্ক $234 বিলিয়ন, প্রায় 28 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে বিগত সরকারের আমলে, বার্ষিক গড়ে 1,80,000 কোটি টাকা। 2009 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশ থেকে অবৈধ অর্থ প্রবাহের পরিমাণ ছিল আনুমানিক $234 বিলিয়ন। বাংলাদেশি টাকায় 1.8 লক্ষ কোটি টাকা। মাননীয় স্পিকার, এই টাকা গেছে আমেরিকায়, ইংল্যান্ডে, কানাডায়, দুবাইয়ে, সিঙ্গাপুরে, মালয়েশিয়ায়। দুবাইয়ে বাংলাদেশি বংশোদ্ভূত 502 জন সম্পত্তির মালিক ছিলেন, যাদের রিয়েল এস্টেটের মূল্য ছিল $375 মিলিয়ন। কিন্তু এই $234 বিলিয়ন যদি দেশেই থাকতো, তাহলে আজ বাংলাদেশ কেমন হতে পারত? আজকে সেই হিসাবটাই করব। আজকের ভিডিওতে আমরা জানবো $234 বিলিয়ন কিভাবে পাচার হয়েছে, এই পাচারের আর্থিক ধ্বংসশীলা কি হয়েছে, এই টাকা থেকে গেলে বাংলাদেশের সামরিক শক্তি কেমন হতে পারত, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, সেখানে কি পরিবর্তন আসতো, আর সবশেষ এই অর্থ উদ্ধারের চেষ্টা কত দূরে গিয়েছে। কিন্তু আগে বুঝতে হবে এই টাকা পাচার হয়েছে কিভাবে, কারণ এটা কোনো সাধারণ চুরি নয়। আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত আমদানি রপ্তানির মূল্য ইচ্ছাকৃতভাবে বেশি বা কম দেখানো এই টাকা পাচারের প্রধান পথ। ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত না দেওয়া, শেয়ার বাজার কারসাজি এবং হুন্ডির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাঠানো হয়েছে। এই পাচারের পেছনে ছিল কারা? দুর্নীতিবাজ রাজনীতিবিদ, বড় ব্যবসায়ী গোষ্ঠী, আর্থিক মধ্যস্থতাকারী এবং কিছু আমলা। এই নেটওয়ার্কই এই বিশাল অর্থ বিদেশে পাঠিয়েছে। এই পাচারের ক্ষতিটা শুধু সংখ্যায় নয়, এই মূলধন পলায়নের মাইক্রো ইকোনমিক প্রভাব মারাত্মক। দেশীয় বিনিয়োগ, কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং সামগ্রিক কর আদায়, সব ক্ষেত্রেই এই অর্থ বহিঃপ্রবাহ মারাত্মক ক্ষতি করেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর বলেছেন, ব্যাংকিং খাতে খেলাপি ঋণ 25 থেকে 30% পৌঁছাবে। এর বড় অংশই 2017 সালের পরে দেওয়া ঋণ থেকে। শেয়ার বাজার থেকে জালিয়াতি, কারসাজি, প্লেসমেন্ট, শেয়ার এবং আইপিওতে প্রতারণার মাধ্যমে ট্রিলিয়ন টাকা আত্মসাৎ করা হয়েছে। যদি এই বিশাল অর্থ বহিঃপ্রবাহ থামানো যেত, বাংলাদেশের গড় প্রবৃদ্ধি কমপক্ষে 2% বেশি হতে পারত। এখন কল্পনা করুন, $234 বিলিয়ন যদি দেশেই থাকতো, সামরিক শক্তির হিসাবে কি হতে পারত? প্রথমে বলি, এই পুরো টাকা সামরিক খাতে যেত না, যাওয়া উচিত না, কিন্তু একটা ছোট্ট অংশ দিয়েই বাংলাদেশের সামরিক চিত্র সম্পূর্ণ বদলে দেওয়া যেত। মনে করুন, মাত্র $64 বিলিয়ন সামরিক আধুনিকায়নে, বিমান বাহিনীর জন্য $20 বিলিয়ন, 50টি রাফায়েল, 20টি F-35, 40টি SU-35 AEW&C নজরদারি বিমান, আকাশ প্রতিরক্ষায় $8 বিলিয়ন, S-400 আয়রন ডোম ও ব্যালিস্টিক মিসাইল সিস্টেম, নৌবাহিনীতে $10 বিলিয়ন, 6টি অ্যাটাক সাবমেরিন, 8টি মিসাইল ফ্রিগেট, নেভাল ড্রোন সিস্টেম, সেনাবাহিনীতে $7 বিলিয়ন, 500টি T-90 K2 ট্যাঙ্ক, হিমরাস রকেট সিস্টেম। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, $9 বিলিয়ন দিয়ে নিজস্ব সামরিক গবেষণা কেন্দ্র, প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়, ড্রোন ও AI গবেষণা, যুদ্ধবিমান ও সাবমেরিনের যৌথ উৎপাদন কেন্দ্র করা যেত। তুরস্ক 23 বছরে যা করেছে, এই টাকায় বাংলাদেশ তার অর্ধেক পথ পাড়ি দিতে পারত। মিয়ানমার কখনো রোহিঙ্গা পাঠানোর সাহস দেখাতো না। বঙ্গোপসাগরে কেউ সহজে নজর দিতে পারত না। কিন্তু শুধু সামরিক শক্তিই নয়, বাকি $170 বিলিয়ন দিয়ে কি হতে পারত? $100 বিলিয়ন রিজার্ভে রাখলে আজকের ডলার সংকট, আমদানি বিপর্যয়, IMF-এর কাছে ঋণের মুখাপেক্ষিতা কিছুই থাকতো না। বৈদেশিক মুদ্রার রিজার্ভ থাকতো স্বাস্থ্যকর পর্যায়ে, বাকি $70 বিলিয়ন শিক্ষায়, স্বাস্থ্যে, অবকাঠামোতে। বার্ষিক উন্নয়ন কার্যক্রমে গত 15 বছরে $60 বিলিয়ন ব্যয় হয়েছে, কিন্তু এর 23 থেকে 40% পর্যন্ত দুর্নীতিতে নষ্ট হয়েছে। পাচারের টাকা থাকলে এই উন্নয়ন তহবিল দ্বিগুণ হতে পারত। প্রতিটা শিশু পেত মানসম্পন্ন শিক্ষা, প্রতিটা রোগী পেত বিনামূল্যে চিকিৎসা, ঢাকার যানজট সমাধানে মেট্রো রেলের পূর্ণ নেটওয়ার্ক হতে পারত। কিন্তু তবুও কিছু প্রশ্ন থেকে যায়।
একটি বিরোধী পক্ষের মতামত আছে $234 বিলিয়ন এই পরিসংখ্যান সম্পর্কে দাবি করা হয় যে বিশ্বব্যাংক বা অন্য কোনো আন্তর্জাতিক সংস্থা এই নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি। এই সমালোচনা সম্পূর্ণ মিথ্যাও নয়, কিন্তু এটাও সত্য যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গঠিত হোয়াইট পেপার কমিউনিটি তথ্য এবং গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির রিপোর্টের ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ সংসদে এই পরিসংখ্যান উল্লেখ করেছেন। আর কল্পিত পরিস্থিতির বিশ্লেষণে আরেকটা সতর্কতাও দরকার। শুধু টাকা থাকলেই সামরিক শক্তি হয় না। তুরস্ক 50 বছর ধরে ধারাবাহিক পরিশ্রম করছে, প্রযুক্তি, প্রকৌশলী গবেষণা, এগুলো রাতারাতি কেনা যায় না। কিন্তু এটাও সত্য, টাকা না থাকলে শুরুটাও করা যায় না। তাহলে এই $234 বিলিয়ন কি ফেরত আসবে? প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, পাচার হওয়া অর্থ যেসব দেশে গেছে, আমেরিকা যুক্তরাজ্য, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং হংকং, সেই 10টি দেশের সাথে তথ্য বিনিময়, সম্পদ শনাক্তকরণ এবং পারস্পরিক আইনগত সহায়তার মাধ্যমে অর্থ উদ্ধারের চেষ্টা চলছে। ইতিমধ্যে মালয়েশিয়া, হংকং এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে পারস্পরিক আইনগত সহায়তায় চুক্তি হয়েছে। দেশের ভেতরে আদালতের নির্দেশে 57,168 কোটি টাকার সম্পদ জব্দ বা ফ্রিজ করা হয়েছে। বিদেশে 13,278 কোটি টাকার সম্পদ জব্দ বা ফ্রিজ করা হয়েছে। তবে তদন্তকারীরা অর্থ উদ্ধারে বড় বাধার সম্মুখীন হচ্ছেন, কারণ এই টাকা বহু স্তরে বহু দেশে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং জটিল আইনি প্রক্রিয়া পার করতে হবে। তাহলে $234 বিলিয়ন এই গল্পের মানে কি? এটা শুধু একটা লুটের গল্প নয়, এটা একটা সম্ভাবনা হারানোর গল্প। 50টি রাফায়েল থাকতো না, কিন্তু হয়তো 30টি জেট টেন্সি থাকতো। পুরো ঋণ পরিশোধ করে সাবমেরিন কেনার জন্য চীনের কাছে ঋণ করতে হতো না। তিস্তায় চিরা অর্থায়নের দরকার হতো না। নিজের টাকায় নিজেদের নদী সারাতে পারতাম। আর আজকের 86,000 কোটি টাকার 10 বছরের পরিকল্পনা, সেটা হয়তো এখনই 3 বছরে শেষ করা যেত। কিন্তু যা হয়নি তার জন্য বসে থাকলে হবে না। বাংলায় একটা কথা আছে, যা গেছে তা গেছে, এখন কাজের কাজ করি। সরকার 10 দেশের সাথে উদ্ধারের কাজ করছে। ইতিমধ্যে 57,000 কোটি টাকার সম্পদ দেশে জব্দ হয়েছে। এই উদ্ধারের গতি যদি বাড়ানো যায়, তাহলে হয়তো ভবিষ্যতের সামরিক পরিকল্পনাগুলো পাচার হওয়া টাকা দিয়েই বাস্তবায়ন করা হবে। প্রশ্ন হলো, এই উদ্ধার প্রক্রিয়া কি সত্যি সফল হবে, নাকি $234 বিলিয়ন বেশিরভাগই চিরতরে হারিয়ে যাবে বিদেশের কোনো গোপন ব্যাংক অ্যাকাউন্টে?